একটি সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রফেসর, যিনি সকলের সামনে গভীরভাবে শ্রদ্ধেয় এবং মার্জিত প্রতিপন্ন হতেন। কিন্তু আসল সত্যটি ছিল যে তিনি গোপনে তার নিজেরই একজন মেধাবী ছাত্রের প্রেমে মগ্ন হয়ে গিয়েছিলেন। শ্রেণীকক্ষে তিনি যদিও সকল শিক্ষার্থীকে পাঠদান করতেন, তার দৃষ্টি কিন্তু বারবার কেবলই ছাত্রটির উপরেই স্থির হয়ে থাকত। একদিন সেই ছাত্রটি, যার নাম আহমেদ, চরম বিরক্ত হয়ে সরাসরি প্রশ্ন করে বসল, ম্যাডাম, আপনি কি এখানে কেবল জ্ঞান বিতরণের জন্য এসেছেন, নাকি আপনার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? প্রফেসর আয়েশা স্মিত হেসে উত্তর দিলেন, এই একান্ত বিষয়টি আমি তোমার কাছে ছুটির ঘণ্টা বাজার পর নির্জনে প্রকাশ করব। ঘণ্টা বেজে উঠল, ক্যাম্পাস মুহূর্তেই খালি হয়ে গেল। শ্রেণীকক্ষ সম্পূর্ণ নীরব হয়ে গেল এবং সেখানে কেবল সেই ছাত্র আহমেদ এবং তার প্রফেসর আয়েশা মুখোমুখি অবস্থানে রয়ে গেলেন। আহমেদ জানতে চাইল, ম্যাডাম, এবার দয়া করে বলুন আপনি ঠিক কি বলতে চান? আর ঠিক সেই মুহূর্তে প্রফেসর আয়েশা এমন একটি স্বীকারোক্তি করলেন, যা সচরাচর একজন স্ত্রী কেবল তার জীবনসঙ্গীকেই বলে থাকে। এখন গুরুত্ব প্রশ্নটি হল, আহমেদ কি তখন সাহস দেখিয়ে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করল, নাকি সেই অদম্য প্রফেসর আয়েশা তার মনের কথাটি মানিয়ে নিতে পারলেন, অথবা সেই যুবকের তীব্র যৌবন আবেগ তার সমস্ত যুক্তির উপরে জয়ী হল এবং সেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না? এই সমস্ত রহস্যের জট খুলতে হলে এই আকর্ষণীয় কাহিনীটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনা একান্ত আবশ্যক। এই দিনের উপাখ্যানটি এমন এক যুবককে নিয়ে যা সাজানো হয়েছে, যার পরিচিতি ছিল আহমেদ নামে। আহমেদ একটি অত্যন্ত অভাবী ও দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিল। তাদের গৃহের অর্থনৈতিক পরিস্থিতি এমন করুণ ছিল যে মাঝে মধ্যে তারা 2 বেলার আহার বাদ দিয়ে শুধু 1 বেলা আহার গ্রহণ করত, যাতে সামান্য কিছু অর্থ সঞ্চয় হয়, যা আহমেদের শিক্ষাজীবন এবং পাঠ্যপুস্তকের খরচ মেটাতে কাজে লাগতে পারত। যদিও তাদের কাছে অর্থের পরিমাণ অপ্রতুল ছিল, তবুও তাদের সবার মানসিকতা ছিল অনেক উদার ও মহৎ। আম্মা, আব্বা এবং স্বয়ং আহমেদেরও একই ধরনের মানসিকতা ছিল। এই 3 জনের হৃদয়ে কেবল একটিই বাসনা বিদ্যমান ছিল, যে আহমেদ যেন সুশিক্ষা লাভ করে একজন সফল ও বিত্তবান ব্যক্তিত্বে পরিণত হয়। সে যেন নিজের জীবন এবং তার আম্মা আব্বা এর জীবনধারাকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। শৈশবকাল থেকেই আহমেদ স্বভাবগতভাবে অত্যন্ত শান্ত প্রকৃতির এবং প্রচণ্ড পরিশ্রমী একজন ব্যক্তি ছিল। সে অর্থহীন আলাপ আলোচনা করে নিজের মহামূল্যবান সময়কে একেবারেই নষ্ট করত না। সে সর্বদাই তার নিজের কর্ম নিয়ে ডুবে থাকতে পছন্দ করত। পাঠ্যপুস্তকই ছিল তার একমাত্র বিশ্বস্ত বন্ধু। সে দিনকে রাত করে অধ্যবসায় করত, সমস্ত বিষয়বস্তু বারবার মুখস্থ করত, প্রশ্নাবলীর সমাধান করত এবং প্রতিটি শিক্ষাবর্ষের পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতো। তার আম্মা আব্বা এর সমস্ত প্রত্যাশা ও ভরসা কেবল তারই ওপরে ন্যস্ত ছিল। এই কারণে তারা নিজেদের নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলোও সীমিত করে অর্থ সঞ্চয় করত এবং তার লেখাপড়ার জন্য সেই অর্থ ব্যয় করত। তারা মনে মনে চিন্তা করত যে তাদের সন্তানটি খুবই বুদ্ধিমান ও মেধাসম্পন্ন। অধ্যয়ন সমাপ্ত করে সে নিশ্চয়ই জীবনে কিছু একটা অর্জন করবে এবং তারাও বার্ধক্যের সময় সুখে শান্তিতে জীবনযাপন করতে সক্ষম হবে। অক্লান্ত চেষ্টা করতে করতে আহমেদ 10ম শ্রেণীতে উন্নীত হল। সে পুরোপুরি অবগত ছিল যে এই বিশেষ শ্রেণীটি তার জীবনের ভাগ্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। সে মনে মনে দৃঢ় শপথ গ্রহণ করল যে এইবার সে অবশ্যই সর্বোচ্চ ফলাফল অর্জন করে দেখাবে, যাতে পরবর্তীতে তার মেধার যোগ্যতায় কোনো একটি উন্নতমানের কলেজে প্রবেশাধিকার পেতে পারে এবং ভবিষ্যতের জন্য একটি উপযুক্ত কর্মসংস্থানের পথ উন্মুক্ত করতে পারে। এই ধরনের সুদৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সে আগের তুলনায় দিনরাত দ্বিগুণেরও বেশি কঠোর পরিশ্রম শুরু করল। গৃহের নিস্তব্ধতা, অনুশীলন খাতার পাতা উল্টানোর মৃদু আওয়াজ, দেয়াল ঘড়ির একটানা টিক টিক শব্দ এবং আহমেদের হাতে সচল কলমটি, এই সবকিছুই তার নিরলস প্রচেষ্টার নীরব সাক্ষী হিসেবে কাজ করছিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত পরীক্ষার দিনটি এসে উপস্থিত হল। আহমেদ তার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাল এবং সম্পূর্ণ একাগ্রতার সাথে প্রতিটি বিষয়ের পরীক্ষা দিল। প্রতিটি পরীক্ষা শেষ হবার পর সে মনে মনে প্রশ্নপত্রের উত্তরগুলো মিলিয়ে দেখত এবং পরবর্তী দিনের পরীক্ষার জন্য নিজেকে তৈরি করত। পরিবারের সদস্যরা এই সকল দিনগুলিতে নিরন্তর
তার জন্য আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছিলেন। পরীক্ষার পর্ব শেষ হয়ে যাওয়ার পর প্রায় 2 মাসের একটি দীর্ঘ অবকাশ ছিল। এই অবসর সময়েও আহমেদ তার অধ্যয়নের ধারাবাহিকতা বজায় রাখল এবং একই সাথে আম্মা আব্বা এর ঘরোয়া কাজেও সহযোগিতা করত। সময় অতিবাহিত হতে থাকল, কিন্তু হৃদয়ের গহীনে ফল প্রকাশের একটি ক্ষীণ উদ্বেগ সর্বদাই বিদ্যমান থাকত। এরপরে সেই বহুপ্রতীক্ষিত গুরুত্বপূর্ণ দিনটি এল। ভোরের স্নিগ্ধ আলো ফুটতেই আহমেদ গোসল সেরে তার পরিচ্ছন্ন ও ঝকঝক স্কুল ইউনিফর্মটি পরিধান করল। যখন সে আয়নার সামনে নিজেকে দেখল, তখন তার হাত দুটো অল্প অল্প করে কাঁপছিল। সে মনে মনে ভাবতে লাগল, এখন কি ঘটবে তা আমি জানি না। রাস্তা ধরে হাঁটার সময় তার বক্ষস্থল দ্রুত তালে ধরফর করতে থাকল। যখন সে স্কুলে এসে পৌঁছাল, তখন নোটিশ বোর্ডের কাছে বেশ বড় একটি জনসমাগম লক্ষ্য করা গেল। শিক্ষার্থীরা মনোযোগের সাথে তাদের নিজ নিজ রোল নম্বর অনুসন্ধান করছিল। কেউ কেউ চরম আনন্দের কারণে জোরে চেঁচিয়ে উঠছিল, আবার কারো কারো যেন মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে যাচ্ছিল। আহমেদ খুব ধীরে ধীরে নোটিশ বোর্ডের দিকে অগ্রসর হল। সেখানে দাঁড়িয়ে সে দুচোখ বন্ধ করে ফেলল। এরপর সে নিজের ভেতরে সাহস সঞ্চয় করে আস্তে আস্তে নিজের চোখ দুটি খুলল। আঙুল ব্যবহার করে সে ফলের তালিকাতে তার নিজের নামটিকে খুঁজতে শুরু করল। হঠাৎই তার দৃষ্টি তার প্রাপ্ত নম্বরের ওপর আটকে গেল। মোট 500 নম্বরের মধ্যে সে 450 নম্বর পেয়েছে, অর্থাৎ 450/500। একটি মুহূর্তের জন্য তার মনে হল যেন তার পায়ের নিচের মাটি সরে গিয়েছে, কিন্তু এই অনুভূতিটি ছিল আনন্দের চরম বিহ্বলতা। তার দু চোখ থেকে স্বয়ংক্রিয়ভাবে অশ্রু গড়িয়ে এলো। সে নিজেকে ধাতস্থ করল এবং একটি দীর্ঘ গভীর শ্বাস গ্রহণ করল। কিছু বন্ধু এসে তার কাঁধের ওপর হাত রাখল। আরে আহমেদ, অসাধারণ! এমন ধরনের শব্দেও কানে ভেসে আসছিল, কিন্তু সে তখন কেবল তার নিজের হৃৎপিণ্ডের স্পন্দনই শুনতে পাচ্ছিল। ঠিক সেই সময় স্কুলের চাপরাশি অথবা শ্রেণী পর্যবেক্ষক এসে বলল, শিক্ষক তোমাকে অফিসে ডাক দিয়েছেন, এই মুহূর্তে তোমাকে যেতে হবে। আহমেদ মাথা নেড়ে সম্মতি জানালো এবং দ্রুত দৌড়ে শিক্ষকদের কক্ষের পেছনে অফিস কক্ষটির দিকে ছুটল। অফিস কক্ষটির দরজা সামান্য পরিমাণে খোলা অবস্থায় ছিল। আহমেদ খুব সাবধানে দরজাতে মৃদু টোকা দিল। ভেতরের দিক থেকে কণ্ঠস্বর ভেসে এলো, ভেতরে এসো আহমেদ। শিক্ষক উঠে দাঁড়িয়ে তার সাথে হাত মিলিয়ে নিলেন এবং অত্যন্ত আনন্দের সাথে বললেন, তোমাকে অভিনন্দন আহমেদ, তুমি আমাদের বিদ্যালয়ের প্রথম ছাত্র হিসেবে এত বেশি ও অসাধারণ নম্বর অর্জন করেছ। তুমি শুধু তোমার আম্মা আব্বা এর সম্মান রাখনি, বরং এই শিক্ষা প্রতিষ্ঠানেরও গৌরব বাড়িয়েছ। আহমেদের ঠোঁট দুটি কাঁপতে কাঁপতে ছিল। সে কেবল ধন্যবাদ কথাটুকুই উচ্চারণ করতে সক্ষম হল। শিক্ষক তার হাতে থাকা নথিটি বন্ধ করতে করতে আরও যোগ করলেন, আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে তুমি তোমার যোগ্যতার ভিত্তিতে কোনো একটি নামকরা কলেজে ভর্তির সুযোগ পাবে। সম্ভবত তুমি ফোন কল পাবে অথবা চিঠি, এই দুটির যে কোনোটির জন্যই তোমাকে প্রস্তুত থাকতে হবে। তোমার জীবনের আসল যাত্রা এবার প্রকৃত অর্থেই শুরু হতে যাচ্ছে। আহমেদ বিনয়ের সাথে মাথা নত করল এবং অফিস থেকে বের হওয়ার সময় তার অন্তরে এই অনুভূতি জন্মাল যে তার বুকের উপর চেপে থাকা বোঝাটি যেন হালকা হয়ে গেছে এবং আকাশটি যেন তার আরও কাছে নেমে এসেছে। সে দ্রুত সোজাভাবে তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হল। দরজা খোলার সাথে সাথেই তার আম্মা আব্বার চোখে তীব্র অপেক্ষার ছাপ স্পষ্ট দেখা গেল। আহমেদ তার ফলাফলপত্রটি সামনে ধরে দিতেই তার আম্মা বিস্ময়ে নিজের মুখে হাত দিয়ে ফেললেন। এরপর তিনি চরম আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন। তিনি তার ছেলের কপালে একের পর এক চুম্বন করতে শুরু করলেন এবং তাকে শক্তভাবে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, প্রিয় সন্তান, আমাদের সকল আত্মত্যাগ আজ বৃথা যায়নি। তোমার কঠোর পরিশ্রম শেষমেশ সফলতার ফল এনে দিয়েছে। তার আব্বার চোখ দুটি অশ্রুতে ভিজে গেল। তিনি খুব ধীরে উচ্চারণ করে বললেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা, সত্যিই অনেক শুকরিয়া। সেই সন্ধ্যায় তাদের বাড়ির ছাত্রীও যেন আনন্দে হালকা হয়ে গিয়েছিল। যদিও চুলোর আগুন মৃদু ছিল, কিন্তু তাদের হৃদয়ের ভেতরের আকাঙ্ক্ষার অগ্নিশিখা ছিল অনেক প্রখর, যা আশার প্রতীক ছিল। সকলেই এটি বুঝতে পেরেছিল যে এটি তো কেবল একটি সূচনা মাত্র। কিছুদিন অতিবাহিত হওয়ার পর আহমেদের দরজাতে একটি ডাক বহনকারী এসে হাজির হল। তার হাতে একটি বেশ ভারী খাম বিদ্যমান ছিল, যার উপরে ভারতের একটি অত্যন্ত সুপরিচিত কলেজের নাম অঙ্কিত ছিল। আহমেদ কাঁপতে থাকা হাতে সেই চিঠিটি গ্রহণ করল এবং দ্রুততার সাথে খামটি খুলে ফেলল। কাগজটি মনোযোগ দিয়ে পড়তে শুরু করার পর তার চোখ দুটি আনন্দে ঝলমল করে উঠল। সেই চিঠিতে এই কথাটি লিপিবদ্ধ ছিল, শুভেচ্ছা, আপনার অসাধারণ মেধার যোগ্যতায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে ভর্তি হওয়ার জন্য মনোনীত করা হয়েছে। যদি আপনি প্রস্তাবনাটি গ্রহণ করতে প্রস্তুত থাকেন,
তবে আপনাকে ভর্তির আবেদনপত্র ও নির্দিষ্ট ফি জমা দিতে হবে। আহমেদের হৃৎস্পন্দন দ্রুততর হতে থাকল। সে ঠিক সেই মুহূর্তেই এই সুযোগটি সাদরে গ্রহণ করে নিল। কিন্তু একই সাথে তার মনে একটি গভীর উদ্বেগও এসে ভিড় করল। এই বিশেষ কলেজটি ছিল অত্যন্ত বেশি খরচ সাপেক্ষ। চিঠিতে এটাও উল্লেখ করা ছিল যে যেহেতু আহমেদ মেধার জোরে নির্বাচিত হয়েছে, তাই তাকে ফিয়ের উপরে 50% ছাড় প্রদান করা হচ্ছে। এর পরেও যে অবশিষ্ট ফি বাকি ছিল তা এত বেশি ছিল যে তার কাছে সেই পরিমাণ অর্থ সঞ্চিত ছিল না। আহমেদ হতাশ হয়ে মেঝেতে বসে পড়েছিল, কিন্তু আল্লাহর কৃপা এমনভাবে এলো যে সে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ বৃত্তি বা স্কলারশিপের সুবিধা অর্জন করে ফেলল। ওই অর্থটির সাহায্য নিয়ে আহমেদ কেবল আবেদনপত্র পূরণ করল না, বরং কলেজের সম্পূর্ণ ফিও পরিশোধ করে দিল। এখন সে সম্পূর্ণরূপে নিজেকে প্রস্তুত করে তুলেছিল, কিন্তু তার মনের অভ্যন্তরে একটি অজানা অস্থিরতাও বিরাজ করছিল। আহমেদ তার জীবনে কেবল বিদ্যালয়ের একটি ছোট ভবন এবং হাতে গোনা কয়েকজন পুরনো শিক্ষককেই পর্যবেক্ষণ করেছিল। সে মনে মনে ভাবছিল নতুন কলেজটি কেমন ধরনের হবে, ওই স্থানের শিক্ষার্থীরা বা কেমন প্রকৃতির হবে, শিক্ষকরা বা কোন পদ্ধতিতে পড়াবেন, শিক্ষার পরিবেশটাই বা কেমন হবে। আমি কি তাদের সবার মাঝে নিজেকে একাকী অনুভব করব না তো? আম্মা আব্বা তাদের ছেলের এই মানসিক উদ্বেগটিকে সহজেই বুঝতে পারলেন। তার আব্বা তার কাঁধে হাত রেখে তাকে বললেন, চিন্তা করো না বাবা, তারাও তোমার মতোই সাধারণ মানুষ। অল্প কিছুদিনের মধ্যেই সবাই তোমার ভালো বন্ধুতে পরিণত হবে। তুমি কেবল ধৈর্য ধরে এবং তোমার অধ্যবসায় চালিয়ে যাও। অবশেষে সেই বিশেষ দিনটি উপস্থিত হল, যার জন্য আহমেদ অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল। খুব ভোরে গোসল করে, পরিষ্কার পোশাক পরিধান করে এবং তার ব্যাগ কাঁধে নিয়ে সে কলেজের উদ্দেশ্যে রওনা হল। পথ চলতে চলতে তার হৃৎস্পন্দন আরও দ্রুত বেগে চলতে থাকল। শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথ যখন কাছাকাছি এলো, তখন তার চলার গতি স্বাভাবিকের চেয়েও আরও মন্থর হয়ে গেল। বিশাল বিশাল বৃক্ষের সমারোহের মাঝে সেই বিশাল ভবনটি আহমেদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আহমেদ সাহস করে সেই চত্বরের ভেতরে প্রবেশ করল এবং অবশেষে তার নির্ধারিত শ্রেণীকক্ষের দরজা পর্যন্ত পৌঁছাতে পারল। সে কক্ষের ভেতরে ঢুকতেই দেখতে পেল যে সামনের চেয়ারে প্রফেসর আয়েশা বসেছিলেন। প্রফেসর আয়েশার সাথে সেটাই ছিল তার প্রথম মুখোমুখি হওয়ার মুহূর্ত। প্রফেসর আয়েশার দৃষ্টি যেইমাত্র আহমেদের উপর পড়ল, তার সঙ্গে সঙ্গে সেখানেই নিবদ্ধ হয়ে গেল। তার চোখ তৎক্ষণাৎ অন্যান্য সমস্ত ছাত্রছাত্রীদের উপেক্ষা করে সরাসরি আহমেদের উপরেই এসে থেমে গেল। আহমেদ নীরবে গিয়ে নিজের আসনে বসে পড়ল। ধীরে ধীরে অন্যান্য শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশ করতে থাকল। কিছু সময় পর প্রফেসর আয়েশা সবাইকে দাঁড়ানোর জন্য নির্দেশ দিলেন। তিনি অত্যন্ত গাম্ভীর্যের সাথে শ্রেণীকক্ষের সমস্ত নিয়মাবলী এবং তার পাঠদানের প্রক্রিয়াটি বিস্তারিতভাবে ব্যক্ত করলেন। তারপর তিনি এক এক করে সকল শিক্ষার্থীর সাথে সামান্য পরিচিতি বিনিময় করলেন। কিন্তু এরপরও তার চোখ বারবার আহমেদের দিকেই স্থির হয়ে যাচ্ছিল, যেন তিনি সকলের ভিড়ের মধ্যেও কেবল তাকেই বিশেষভাবে খুঁজে নিতে চাইছিলেন। দিনের নির্ধারিত সময় শেষ হওয়ার সাথে সাথেই ছুটির ঘণ্টা বেজে উঠল। সব শিক্ষার্থীরা তাদের ব্যাগ গুছিয়ে নিয়ে শ্রেণীকক্ষ ছেড়ে যেতে শুরু করল। আহমেদও তাদের সাথে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে একটা ডাক ভেসে এলো, আহমেদ, তুমি একটু দাঁড়িয়ে যাও, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। কণ্ঠস্বরটি ছিল প্রফেসর আয়েশার। আহমেদ সেই মুহূর্তে সামান্য চমকে উঠল, তবে সে তারপর ধীরে সুস্থে ঘুরে দাঁড়াল এবং তার কাছে গিয়ে স্থির হয়ে দাঁড়াল। আয়েশা সরাসরি তার চোখের দিকে লক্ষ্য রেখে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই ছাত্র নও যে মোট 500 নম্বরের মধ্যে 450 নম্বর অর্জন করেছ? আহমেদ একটু ইতস্তত করে মাথা ঝাঁকালো এবং বলল, হ্যাঁ ম্যাডাম। প্রফেসর আয়েশা মৃদু হাসলেন এবং কিছুটা কৌতুক করে বললেন, এই সফলতা কি পুরোটাই তো আমার সৌভাগ্যের কারণে এসেছে, নাকি তুমি কঠোর শ্রম দিয়ে এটি অর্জন করেছ? আহমেদ এই কথা শুনে একটু লজ্জিত হয়ে গেল এবং নীরব থাকল। আয়েশা ভ্রুকুচকে জানতে চাইলেন, কি হলো, তুমি কি উত্তর দেবে না? তুমি কি কথা বলতে পারো না? এই কথাটি শোনার পর আহমেদের ঠোঁটে একটি হালকা হাসি ফুটে উঠল। সে জানালো, না, বোবা নই। আমি নিজের কঠোর শ্রম দিয়েছি এবং আমার আম্মা আব্বায়ের দোয়াও আমার সাথে ছিল। এই সকল কারণেই আমি এই সফলতা লাভ করেছি। প্রফেসর আয়েশা গম্ভীর মুখে বললেন, ঠিক আছে, তাহলে তুমি সত্যিই একজন অত্যন্ত পরিশ্রমী ও উদ্যমী ছাত্র। এরপর তিনি মুহূর্তের জন্য বিরতি নিলেন এবং বললেন, শোনো, তুমি যদি এতে ইচ্ছুক হও তবে আমি ক্লাসের পরে কিছু শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে পড়াই। আমি তাদের আলাদা করে পাঠদান করি, যা তাদের জন্য খুবই সহায়ক হয়। অন্যান্য শিক্ষার্থীরা এর জন্য নির্দিষ্ট ফিস প্রদান করে, কিন্তু তোমাকে কোনো প্রকারের ফিস দিতে হবে না, কারণ আমি মনে করি তুমি খুবই পরিশ্রমী এবং সুযোগ্য। তোমার মন চাইলে তুমি অন্য কোনো সময়ে আমার বাসায় এসে পড়াশোনা করতে পারো।
আহমেদ নিজের চোখ নামিয়ে নিল। সে কি উত্তর দেবে তা নিয়ে চিন্তায় পড়ে গেল এবং তারপরে বলল, আমি আগামীকাল ভেবে আপনাকে জানাবো ম্যাডাম। এরপরে সে তার ছাত্রাবাসে ফিরে গেল, কারণ শিক্ষা প্রতিষ্ঠানটি তার বাড়ির থেকে অনেক দূরবর্তী স্থানে অবস্থিত ছিল। পরের দিন সকালে আহমেদ পুনরায় কলেজে এসে পৌঁছাল। নিয়মমাফিক শ্রেণীকক্ষের পাঠদান সম্পন্ন হল। অধ্যয়নের প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে চলতে থাকল। ছুটির ঘণ্টা বেজে উঠল এবং সকল ছাত্র ছুটি শেষ হবার পরে শ্রেণীকক্ষ থেকে বাইরে যেতে লাগল। কিন্তু এইবার শ্রেণীকক্ষের মধ্যে কেবল আহমেদ এবং প্রফেসর আয়েশা অবশিষ্ট রয়ে গেলেন। আয়েশা অত্যন্ত কোমল স্বরে জানতে চাইলেন, আচ্ছা আহমেদ, তুমি কি চিন্তা করেছ? আহমেদ দ্বিধা নিয়ে জবাব দিল, জি হ্যাঁ, আমি আপনার কাছে পড়াশোনার জন্য আসব। এই কথা শুনে প্রফেসর তার পরবর্তী প্রশ্নটি করলেন, আচ্ছা বর্তমানে তুমি ঠিক কোথায় অবস্থান করো? তোমার বাড়ি এখান থেকে কতটা দূর? আহমেদ তখন তাকে জানালো, ম্যাডাম, আমার বাড়িটি অনেক দূরে অবস্থিত। আমি এখানে ছাত্রাবাসে বসবাস করি। এই তথ্যটি শুনে আয়েশা কিছুক্ষণ ধরে গভীরভাবে চিন্তা করতে থাকলেন এবং তারপর বললেন, আহমেদ শোনো, তুমি প্রতি বছর ছাত্রাবাসের ভাড়া পরিশোধ না করে কেন আমার বাড়িতেই থাকো না? আমি সকালে কলেজে আসার সময় তোমাকে আমার সাথে নিয়ে আসব এবং সন্ধ্যায় পুনরায় ফিরিয়ে দিয়ে যাব। এতে তোমার বেশ কিছু অর্থ সাশ্রয় হবে এবং আমার বাসার কিছু ছোটখাটো কাজেও তোমার সাহায্য হয়ে যাবে। আহমেদ যেহেতু একটি অভাবী পরিবারের সন্তান ছিল, সে বেশি কিছু চিন্তা না করে সেই মুহূর্তেই প্রস্তাবে সম্মতি জানিয়ে দিল। কিছু সময় পর প্রফেসর আয়েশা তার গাড়িটি বের করলেন এবং আহমেদকে সঙ্গে নিয়ে নিজ ভবনে এসে পৌঁছালেন। প্রফেসর আয়েশায়ের বাড়িতে আহমেদের সেটি ছিল প্রথম দিন। যখন আহমেদ সেই বাড়িটি দেখল, তখন সে চরম বিস্মিত হয়ে গেল। এত বিশাল এবং চমৎকার একটি বাড়ি কি আপনার? সে বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করল। আয়েশা হেসে উত্তর দিলেন, হ্যাঁ, এটি আমার বাসভবন। আহমেদের দৃষ্টি বারবার সেই বিশাল ও সুসজ্জিত বাড়িটির ওপর আটকে যাচ্ছিল। ভিতরের অংশে প্রবেশ করার আগেই সে বাইরে দাঁড়িয়ে সম্পূর্ণ দৃশ্যটি পর্যবেক্ষণ করতে থাকল। আয়েশা মৃদু হাসির সাথে বললেন, তুমি কি তাহলে বাইরেই দাঁড়িয়ে থাকতে পছন্দ করবে নাকি ভেতরেও আসতে চাও? আহমেদ সামান্য চমকে গেল এবং হেসে বলল, জি জি, চলুন ভেতরে যাওয়া যাক। তারা দুজনে একসঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করল। আহমেদ বিস্মিত হয়ে জানতে চাইল, এই বাড়িতে কি আর কোনো মানুষ বসবাস করে না? আপনার আম্মা, আব্বা কিংবা স্বামী, সন্তান কেউ নেই? আয়েশা একটি মুহূর্তের জন্য নীরব হয়ে গেলেন, এরপর একটি গভীর শ্বাস নিয়ে উত্তর দিলেন, আমার আম্মা আব্বা ইহলোক ত্যাগ করেছেন এবং আমি এখনও পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হইনি। তখন আহমেদ সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে গেল। হ্যাঁ, আমি ক্ষমাপ্রার্থী ম্যাডাম, এই বিষয়টি আমার জানা ছিল না। আয়েশা হেসে তাকে বললেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপর আহমেদ মৃদু হাসির সাথে প্রশ্ন করল, তাহলে কি আপনি এই পুরো সুবিশাল বাসভবনটিতে একদম একা থাকেন? আয়েশা হেসে উত্তর দিলেন, না, একা তো নই। এখন তো তুমিও আমার সাথে আছো, তাই না? এই কথা শুনে তারা দুজন একসঙ্গে হাসতে শুরু করল। আয়েশা তখন তাকে সমগ্র বাড়িটি ঘুরে দেখালেন। তিনি রান্নাঘর, বৈঠকখানা, অধ্যয়নের কক্ষ দেখালেন এবং তারপর একটি নির্দিষ্ট কক্ষ দেখাতে দেখাতে বললেন, এই কক্ষটি হলো তোমার জন্য। এখানে তুমি স্বাচ্ছন্দ্যে থাকতে পারো। তোমার যা কিছু প্রয়োজন হবে তা রান্নাঘরের মধ্যে পেয়ে যাবে। শৌচাগার ইত্যাদি সবকিছুই ওই দিকে রয়েছে। এখন থেকে বারবার আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আহমেদ যখন নিজের কক্ষে প্রবেশ করল, তখন সে মনোযোগ সহকারে সমস্ত জিনিসপত্র দেখতে লাগল। এটি ছিল তার জীবনে প্রথমবার সুযোগ যে সে এত বিশাল এবং বিলাসবহুল একটি বাড়িতে বসবাস করতে যাচ্ছিল। সে সারাদিন ধরে কক্ষের এদিক ওদিক সবকিছু দেখতে থাকল। রাতের বেলায় নিজের বিছানায় শুয়েও তার চোখে ঘুম আসছিল না। প্রথমত তার আশেপাশে সম্পূর্ণ নতুন একটি পরিবেশ বিরাজ করছিল। দ্বিতীয়ত তার মনের আনন্দ এত বেশি ছিল যে তার মন শান্ত হতে পারছিল না। অবশেষে গভীর রাত অবধি জেগে থাকার পর সে খুব কষ্ট করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে প্রফেসর আয়েশা স্বয়ং আহমেদের কক্ষে এলেন। তিনি ধীরে ধীরে তার পা হালকাভাবে ঝাঁকাতে থাকলেন। আহমেদ, দ্রুত উঠে পড়ো, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছে। আহমেদ ঘুম থেকে উঠে একটু চমকে গিয়ে বসে পড়ল। সে ঘড়ির দিকে তাকালো এবং দেখল যে সত্যিই অনেক দেরি হয়ে গিয়েছিল। সে ঘাবড়ে গিয়ে সেই মুহূর্তে গোসল করার জন্য চলে গেল। গোসল করে বাইরে আসতেই প্রফেসর আয়েশা হেসে বললেন, আরে প্রথমে একটু নাস্তা খেয়ে নাও। যদি একদিন সামান্য দেরি করেই যাও তবে তাতে এমন কি বড় ক্ষতি হয়ে যাবে। এইভাবে তারা দুজন একত্রে বসে সকালের নাস্তা সম্পন্ন করল এবং তারপর গাড়িতে করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শ্রেণীকক্ষে পৌঁছানোর সাথে সাথেই আহমেদ তার নির্দিষ্ট আসনে গিয়ে বসে পড়ল। অন্যান্য ছাত্রছাত্রীরাও
একে একে এসে উপস্থিত হল। কিছু সহপাঠী ছাত্র আহমেদের সাথে আলাপ শুরু করল। আরে, গতকাল তুমি তো ছাত্রাবাসে ছিলে না, তুমি কোথায় ছিলে? আহমেদ স্পষ্ট ভাষায় উত্তর দিল, আমি বর্তমানে প্রফেসর আয়েশায়ের বাসভবনে অবস্থান করি। সেখানে আমি তার কিছু ছোটখাটো গৃহস্থালী কাজ করে দিই এবং সন্ধ্যায় যখন তিনি ব্যক্তিগতভাবে পড়ান তখন আমিও তাদের সাথে সেই বক্তৃতাগুলি মনোযোগ দিয়ে শুনি। শিক্ষার্থীরা এই কথা শুনে অবাক হল, কিন্তু সেই মুহূর্তে আলোচনা সেখানেই সমাপ্ত হয়ে গেল। শ্রেণীকক্ষের পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকল। প্রফেসর আয়েশা পড়াচ্ছিলেন, কিন্তু তার দৃষ্টি বারবার আহমেদের ওপরেই স্থির হয়ে যাচ্ছিল। তিনি নিজের অজান্তেই মনে মনে আহমেদের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছিলেন। প্রথমত, আহমেদ ছিল খুবই মেধাবী এবং দেখতেও সুদর্শন। দ্বিতীয়ত, তার আচার আচরণ ছিল অত্যন্ত ভদ্রচিত এবং নম্র। এই গুণাবলীগুলি প্রফেসর আয়েশায়ের মনকে গভীরভাবে স্পর্শ করছিল। দিনের শেষে ছুটি হওয়ার পর সকল ছাত্র নিজ নিজ বাড়িতে চলে গেল। আয়েশা আহমেদকে থামালেন এবং তাকে বললেন, আজকে আমরা সরাসরি বাড়িতে যাব না, প্রথমে বাজারে চলো, আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে। আহমেদ এই প্রস্তাবে মাথা নেড়ে তার সম্মতি প্রকাশ করল। তারা দুজন গাড়িতে করে সেই বাজারটির দিকে গেল। সেখানে তারা প্রয়োজনীয় কেনাকাটার কাজটি সম্পন্ন করল। কেনাকাটা শেষ করার পর আয়েশা বললেন, এখানকার কাছাকাছি একটি রেস্তোরাঁ রয়েছে, সেখানকার পরিবেশন করা খাবার খুবই সুস্বাদু, চলো প্রথমে সেখানেই আহার সেরে নিই, তারপর বাড়ির দিকে যাব। আহমেদ ইতস্তত ভাব নিয়ে বলল, ম্যাডাম, ওই বড় রেস্তোরাঁগুলিয়ে খাবার তো খুবই ব্যয়বহুল হয়ে থাকে, আমরা বরং বাড়িতে গিয়ে খাবার গ্রহণ করি। আয়েশা হেসে উত্তর দিলেন, অর্থের জন্য চিন্তা করো না, মাঝে মধ্যে সুস্বাদু খাবার গ্রহণ করলে মানুষের মনে আনন্দ আসে। এইভাবে তারা দুজন রেস্তোরাঁয় পৌঁছালো। যখন খাবার পরিবেশন করা হলো, আহমেদ খাবারের প্রথম গ্রাসটি মুখে নিয়ে অবাক হয়ে বলল, আমি আমার জীবনে কখনোই এত চমৎকার স্বাদের খাবার খাইনি। আয়েশা হেসে জানতে চাইলেন, কি খাবার কি সুস্বাদু হয়েছে? এবং তারা দুজন অত্যন্ত মজা করে তাদের আহার সম্পন্ন করল। তারপর তারা আরও কিছু কেনাকাটা করে তাদের বাসভবনে ফিরে গেল। বাসায় পৌঁছে আহমেদ যখন নিজের কক্ষে প্রবেশ করতে যাচ্ছিল, তখন আয়েশা তাকে ডাক দিলেন, আহমেদ, আমাকেও একটু 5 মিনিট সময় দাও। এই কথা বলার সাথে সাথেই তিনি হাসতে শুরু করলেন। আহমেদ দাঁড়িয়ে গেল। তারপর প্রফেসর আয়েশায়ের কাছে এসে স্থিরভাবে দাঁড়াল। আয়েশা সোফার উপরে বসেছিলেন। তিনি ইঙ্গিত করে বললেন, এখানে চলে এসো, আমার ঠিক পাশে বসো। আহমেদ কিছুটা ইতস্তত বোধের সাথে বসল, তবে সে একটু দূরে সরে বসল। সে আহার গ্রহণ করবে, পান করবে আর নিদ্রা যাবে। আমি তোমাকে এনেছি কারণ আমার কাছে এই বিশাল বাড়িটি একটি বন্দিশালার মতো মনে হয়। আমি এখানে একা বসবাস করি, এমন কোনো ব্যক্তি নেই যার সাথে আমি মনের কথাগুলো বলতে পারি। আমি চাই যে কেউ আমার এই নিঃসঙ্গতা দূর করে দিক। সে আমার সাথে মন খুলে কথা বলুক, প্রাণভরে হাসুক এবং সবসময় হাসি খুশি থাকুক। আহমেদ চমকে গিয়ে তার দিকে দৃষ্টি দিল। তার মনের মধ্যে একটা বিশেষ চাঞ্চল্য শুরু হলো। সে বুঝতে পারল যে প্রফেসরের মনের আসল ইচ্ছাটি কী ছিল। আহমেদ চরম বিস্মিত হয়ে আয়েশায়ের দিকে তাকিয়ে থাকল। সে নিজের মনে চিন্তা করতে লাগল, এই প্রফেসর আসলে কি কথা বলতে যাচ্ছেন। কিন্তু সে মুখ খুলল না। কিছু সময় পর সে খুব আস্তে করে বলল, আমি কখনোই এই কারণে আপনার সাথে খুব বেশি কথা বলিনি যে না জানি আপনি কিছু মনে করেন কিনা। ভবিষ্যতে আমি এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকব। আয়েশা নরম স্বরে জবাব দিলেন, আমি কেনই বা কিছু মনে করব আহমেদ? আমি তো তোমাকে এই উদ্দেশ্যেই আমার কাছে রেখেছি, যাতে আমার এই বিশাল বাসভবনটিকে শূন্য মনে না হয়। অন্তত এমন একজন তো থাকুক যার সাথে আমি মনের ভাব বিনিময় করতে পারি। এই কথা শুনে আহমেদের মুখেও একটি হাসি এলো। সে জানালো, আমিও তো ঠিক এইটাই মনে মনে আশা করতাম, কিন্তু ভাবতাম যে আমার শিক্ষিকা যদি এতে কোনো খারাপ ধারণা করে ফেলেন। তাই কলেজ থেকে ফিরে এসেই সোজা নিজের কক্ষে চলে যেতাম এবং পরের দিন সকালে সরাসরি শ্রেণীকক্ষে যেতাম। এইভাবে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে থাকা মানসিক দূরত্ব কমে আসতে লাগল। তাদের দৈনন্দিন রুটিনটি প্রায় এমন হয়ে গিয়েছিল, সকালে কলেজে যাওয়া, সন্ধ্যায় ফিরে আসা এবং সন্ধ্যার সময় অন্যান্য শিক্ষার্থীদের সাথে ব্যক্তিগত পাঠদান গ্রহণ করা। তারপর রাতের বেলায় আহমেদ এবং আয়েশা একত্রে বসে বিভিন্ন ধরনের গল্প করতে শুরু করল। এখন তারা দুজন পুরোপুরিভাবে একে অপরের বন্ধুর মতো হয়ে গিয়েছিল। তামাশা, হৃদয়ের গোপন কথা, কখনো জোরে হাসা, কখনো সামান্য মান অভিমান, সবকিছুই কোনো দ্বিধা ছাড়া ঘটতে থাকল। তবে তারা দুজনেই ছিল তরুণ তরুণী। তারা একটা বিশাল বাড়িতে সম্পূর্ণ একাকী বসবাস করত।
সময় যত অতিবাহিত হতে থাকল তাদের হৃদয়ে ততই অজানা এক ধরনের অনুভূতির জন্ম হতে লাগল। এই অনুভূতিগুলি এমন ছিল যা বন্ধুত্বের সম্পর্কের থেকেও গভীর এক পথের দিকে ইঙ্গিত দিচ্ছিল। একদিন এইভাবে আলাপ আলোচনা চলার সময় তাদের দুজনের মধ্যে হাসি মজা শুরু হলো। এরপর সেই হাসি মজা সামান্য খুনসুটিতে রূপান্তরিত হলো এবং খেলতে খেলতে কথাটি প্রায় ঝগড়ার পর্যায়ে পৌঁছে গেল। সেই হাসি ঠাট্টার মধ্যেই হঠাৎ প্রফেসর আয়েশা আহমেদকে কাছে টেনে নিলেন এবং তার ঠোঁটের উপর একটি চুম্বন এঁকে দিলেন। আহমেদ সেই মুহূর্তের জন্য সম্পূর্ণ স্থির হয়ে গেল, কিন্তু তার ঠিক পরের মুহূর্তেই সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তারা দুজনেই নিজেদের আবেগপূর্ণ অবস্থায় এমন একটি কাজ করে ফেলল যা তাদের জন্য করা একেবারেই সঙ্গত ছিল না। সেই বিশেষ রজনী তাদের সম্পর্কের সমস্ত সীমা ও বাঁধন পরিবর্তন করে দিয়েছিল। এই মুহূর্তটি তাদের জন্য সাময়িক আনন্দ বয়ে আনল, কিন্তু সামনের দিনগুলিতে এই ক্ষণস্থায়ী আনন্দটাই তাদের জন্য একটি বিশাল দুশ্চিন্তা ও বোঝাই রূপান্তরিত হতে চলেছিল। এইভাবে প্রায় কয়েক মাস সময় অতিবাহিত হয়ে গেল। সবকিছুই আগের মতো নিয়ম মেনে চলতে থাকল। সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, সন্ধ্যায় ফিরে আসা, হাসি ঠাট্টা, মনের কথা বিনিময় এবং পড়াশোনা, এই রুটিন চলতে থাকল। কিন্তু একদিন প্রফেসর আয়েশা খুব দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আহমেদকে নিজের কক্ষে ডাক দিলেন। তার চোখ দুটিতে গভীর ভয়ের ছাপ ছিল, তার কণ্ঠস্বর কাঁপছিল। তিনি বললেন, আহমেদ, আমার মনে হচ্ছে আমি গর্ভধারণ করেছি। এই কথাটি শোনার পর আহমেদের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে একেবারে বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন তার মুখ থেকে সব কথা শেষ হয়ে গিয়েছিল। সে দুশ্চিন্তার সাথে জানতে চাইল, এটা কেমন করে ঘটল? এখন আমাদের কি করা উচিত? প্রফেসর আয়েশার চোখে তখন অশ্রু ছিল। আমি তো অনেক আগে থেকেই মানুষের নানা রকম কটু মন্তব্যের লক্ষ্য ছিলাম। আমি একা বসবাস করি, সবাই আমার সম্পর্কে অনেক ধরনের কথা বলে। এখন যদি এই বিষয়টি বাইরে প্রকাশিত হয়, তবে জানি না লোকেরা কি বলা শুরু করবে। সেই মুহূর্তে তারা দুজনেই ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। আয়েশার মনে ছিল ভয় এবং লোকলজ্জা, আর আহমেদের মনে ছিল অসহায়তা ও হতাশা। অবশেষে তারা এই স্থির সিদ্ধান্তে উপনীত হল যে সন্ধ্যায় শান্তভাবে বসে তারা কোনো না কোনো একটি নির্দিষ্ট সমাধান বের করবেই। আহমেদ এবং প্রফেসর আয়েশা দীর্ঘ সময় ধরে চিন্তাভাবনা করার পর কেবল এই একটিই সিদ্ধান্তে পৌঁছালেন, আমাদের এখন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া একান্ত উচিত। আয়েশা একটি গভীর শ্বাস গ্রহণ করে বললেন, আমার আশেপাশে এমন কেউ নেই যে আমাকে এই কাজ থেকে বিরত রাখবে। যদি আমি তোমাকে সত্যিই পেতে চাই, তবে এটা আমার সম্পূর্ণ অধিকার যে আমি তোমাকে বিয়ে করব। আহমেদ গম্ভীর কণ্ঠস্বরে উত্তর দিল, আমিও এইটাই চাই, কিন্তু আমি আমার আম্মা আব্বাকে সমস্ত ঘটনা না জানিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব না। আমি তাদের সাথে এই বিষয়ে আলোচনা করব। আমার আশা রয়েছে যে তারা এই পরিস্থিতিটি উপলব্ধি করতে পারবেন। পরের দিনই আহমেদ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটি নিল এবং নিজ বাড়িতে চলে গেল। সে যাওয়ার সময় আয়েশাকে এই প্রতিশ্রুতি দিয়েছিল, আমি ২-৩ দিনের ভেতরে ফিরে আসব এবং তোমাকে আমার সিদ্ধান্ত জানাব। কিন্তু দিনগুলো এভাবে কেটে যেতে থাকল এবং ১ সপ্তাহ ১ মাসে রূপান্তরিত হল। প্রফেসর আয়েশার চোখ প্রতিদিন বাড়ির দরজার দিকে স্থির হয়ে থাকত, কিন্তু আহমেদ ফিরে এলো না। এখন তার মনে তীব্র সন্দেহ জাগতে শুরু করল। আহমেদ কি তাহলে আমাকে প্রতারণা করল? সে কি আর কখনোই ফিরে আসবে না? সে প্রতিদিন রাতে একাকী বসেই কথাগুলো ভাবত এবং চোখের জল ফেলত। অবশেষে সে একটি চরম সিদ্ধান্ত গ্রহণ করল, আমি আর অপেক্ষা করব না। যদি আহমেদ আমাকে চিরতরে ত্যাগ করে থাকে, তবে আমাকে এই ভার নিজেই বহন করতে হবে। সেই ভাবনা নিয়েই সে একজন চিকিৎসকের সাথে দেখা করার সময় নির্দিষ্ট করল। পরের দিন সে এই ভুলটি চিরতরে শেষ করে দেবার জন্য যেতে প্রস্তুত হচ্ছিল। সে তার জীবনকে আবার পূর্বের মতো স্বাভাবিক করে নিতে চাইছিল, কিন্তু বিধাতা অন্য কোনো কিছু নির্ধারণ করে রেখেছিলেন। সেই রাত্রেই হঠাৎ করে দরজায় মৃদু করাঘাত হল। আয়েশা দরজাটি খুলতেই দেখতে পেল যে সামনে আহমেদ দাঁড়িয়েছিল। তিনি বিস্ময়ের সাথে চিৎকার করে উঠলেন, আহমেদ, এতগুলো দিন তুমি কোথায় ছিলে? তুমি তো আমার সাথে প্রতারণা করেছিলে বলে মনে হয়েছিল, এখন তুমি কেন ফিরে এসেছ? আহমেদের চোখ দুটি লাল হয়েছিল, তার চেহারার উপর ক্লান্তি এবং বিষাদের চিহ্নগুলি পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছিল। সে দুর্বল এবং ভগ্ন কণ্ঠে জানাল, আমি তোমাকে কখনোই প্রতারণা করিনি আয়েশা। আসল কথা হলো, আমার আব্বার স্বাস্থ্য হঠাৎ করে অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। আমরা অনেক চেষ্টা করে চিকিৎসা করালাম, কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমি সেই গভীর শোকের মধ্যেই ডুবেছিলাম। এই কথাটি শোনার পর আয়েশার চোখ দুটিতে জল ভরে এলো। তিনি আস্তে আস্তে বললেন, তোমার উচিত ছিল আমাকে জানানো, আমিও তোমার সঙ্গে যেতাম। তুমি কেন আমাকে একাকী অবস্থায় ফেলে রেখেছিলে?
আহমেদ খুব ধীরে ধীরে বলল, আমি তোমাকে আমার এই কষ্টের অংশীদার করতে চাইনি, এবং হ্যাঁ, আমি আমার আম্মাকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলে দিয়েছি। তিনি আমাকে বাধা দেননি, বরং বলেছেন, প্রিয় সন্তান, তুমি যে ভুলটি করে ফেলেছ, এখন তোমাকে অবশ্যই সেই ভুলটি সংশোধন করে নিতে হবে। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়াই এর একমাত্র সঠিক সমাধান। এই সংবাদটি শোনার সাথে সাথেই আয়েশার সমস্ত বিষণ্ণতা চরম আনন্দে পরিণত হয়ে গেল। তার মুখমণ্ডলে একটি হাসি ফুটে উঠল এবং তিনি মৃদু কণ্ঠে বললেন, তাহলে আমরা আর কিসের জন্য দেরি করছি? এইভাবে আহমেদ এবং আয়েশা সকল প্রকারের বাধা বিপত্তিকে অগ্রাহ্য করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গেল। একটি সম্পর্ক যেটা ভুল পথে চলার কারণে শুরু হয়েছিল।